নমস্কার। আমি না প্রচুর টেলিভিশন অনুষ্ঠানে গেছি। সেখানে বেশিরভাগ জায়গায় এরকম অনুষ্ঠানে এই যে আপনার কাপ দেখছেন এরকম কাপ সাজানো থাকে। কাপের ভেতর কিছু থাকে না। কিন্তু এখানে জেনুইনলি কাপের ভেতর কফি আছে। আর কফি খেতে, খেতে আমি আর জয়ন্ত ঘোষাল যে অনুষ্ঠানের যে অ্যাকচুয়ালি মুখ্য আকর্ষণ, সে কিন্তু বেশ কয়েকটা কাপ শেষ করে ফেলেছে। অ্যাকচুয়ালি ক্যামেরা অন হওয়ার আগেই আমাদের আড্ডা শুরু হয়ে গেছে আজকের অনুষ্ঠানের বিষয় নিয়ে। তো পলিটিক্সের গ্রিন রুম, আমরা বোধহয় গ্রিন রুমের পেছনে গ্রিন রুমে চলে গেছিলাম আজকের যে বিষয় তাকে নিয়ে আলোচনা করতে। তিনি সোনিয়া গান্ধী, অদ্ভুত একজন জননেত্রী। আমি জানি না জননেত্রী বলা উচিত কিনা, একজন নেত্রী তো বটেই, যার কিছুটা জানা যায়, বেশিরভাগটাই বোধহয় জানা যায় না। অন্য অনেক লিডার সম্পর্কে জনমানুষের ধারণাটা মোটামুটিভাবে পরিষ্কার, হয়তো বলা যায় যে 70% জানা যায়, 30% জানা যায় না। বাট সোনিয়া গান্ধীর আমার মনে হয় 50-এর বেশি বোধহয় আজ অব্দি আবিষ্কৃত হয়নি। ওই যে আমি একদিন অনুষ্ঠানে বলছিলাম যে জাভেদ আখতার অমিতাভ বচ্চন সম্পর্কে বলেছেন যে আসলি আভি কবি দিখতা নেই। সোনিয়া গান্ধীকেও বোধহয় দেখা যায় না, কিন্তু জয়ন্ত ঘোষাল সেই বিরল সাংবাদিকদের একজন যাকে সোনিয়া গান্ধী ফার্স্ট নেম টার্মসে চিনেন এবং যে দীর্ঘ অনেক বছর ধরে সোনিয়া গান্ধীর সঙ্গে বিভিন্ন ব্যক্তিগত মুহূর্তেও যার দেখা সাক্ষাৎ হয়েছে। জয়ন্ত, আমি একজন সাংবাদিককে চিনি যিনি কলকাতার কোনো একজন খুব প্রভাবশালী বাংলা সম্পাদকের সঙ্গে যোগসূত্র হিসেবে ব্যক্তিগতভাবে সোনিয়ার সঙ্গে যার খুব আলাপ ছিল। এমনকি সোনিয়ার খুব প্রিয় নাকি চকলেট, যেরকম বেনাজির ভুট্টোর খুব প্রিয় ছিল চকলেট খাওয়া। সো সেই সাংবাদিক নাকি অনেক সময় সোনিয়া গান্ধীকে চকলেটও দিয়েছেন। এরকম কোনো সাংবাদিককে চেনো তুমি? নিজের কথা বলতে একটু দ্বিধাগ্রস্ত হচ্ছি, কিন্তু এখানে যদি সত্যি কথা বলতে হয় তাহলে বলবো এই সুযোগটা আমাকে কিন্তু করে দিয়েছিলেন অভিক সরকার। আনন্দবাজার পত্রিকার কর্ণধার ছিল। তার কারণটা হচ্ছে যে তার সঙ্গে সোনিয়ার একটা স্পেশাল একটা ব্যক্তিগত সম্পর্ক এবং সরকার পরিবারের সঙ্গে এই যে ব্যক্তিগত সম্পর্ক, তার কারণ মানে অভিকবাবুর বাবা, তার সঙ্গেও কংগ্রেসের যে সম্পর্ক, মানে নেহেরুর থেকে শুরু করে বিভিন্ন সময় মানে এমন হয়েছে যে পিটিআই মেশিন বসছে আনন্দবাজারে, চলে আসছেন নেহেরু পরিবারের লোকেরা আনন্দবাজার অফিসে পিটিআই মেশিনের উদ্বোধন করতে দিল্লিতে, কলকাতায়। আচ্ছা, ওকে। তো আমি সেই বলছি যে, এবং এটা কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী যখন হয়েছে, মানে পরম্পরা একটা মেইনটেইন হয়েছে। কিন্তু তার মধ্যে সোনিয়া গান্ধী সবচেয়ে ডিফিকাল্ট, বিকজ উনি খুব প্রাইভেট না। এটা রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন আমি তখন আনন্দবাজারে তো আসিনি, এবং সেই সময় আনন্দবাজারের সঙ্গে আমাদের প্রতিযোগিতা, আমি তখন বর্তমান কাগজে, আমার মধ্যে একটা ছিল যে আমি একটা মফস্বলের ছেলে, একটা হাওড়ার এদো গলি থেকে গেছি, আমাকে রাজীব গান্ধী কেন পাত্তা দেবে? এগুলো এডিট হয়ে যাবে, বিনয়গুলো এডিট হয়ে যাবে। হ্যাঁ, মানে একটা কেন পাত্তা দেবে? এবং আনন্দবাজার কিন্তু সেখানে একটা আলাদা স্পেস গান্ধী পরিবার থেকে পায়। মানে রাজীব গান্ধী নর্থ ইস্টে জিন্স পরে ঘুরছে, তার ছবিটা কে তুলবে না, সেই ছবিটাও আমি চোখের সামনে দেখতাম যে সেই গোষ্ঠী সেই সুযোগটা পায়। এবং হয়তো প্রিয়দাস মুন্সি খুব ক্লোজ ছিলেন, প্রিয়দা ছিলেন, মণিশঙ্কর আইয়ার ছিলেন, সুমন চট্টোপাধ্যায় ভীষণ ভাবে ক্লোজ হয়েছে। সুমন চট্টোপাধ্যায়ের মধ্যে সেই সাংঘাতিক অ্যাগ্রেসিভ ব্যাপারটাও ছিল না, যে সম্পর্কের একদম মানে ভেতরে ঢুকে যাওয়ার যে সাংবাদিকের যে হওয়া উচিত সেটা ছিল। এবং তখন প্রিয়দা যেহেতু মানে প্রচন্ডভাবে সাহায্য করছে এবং আনন্দবাজার সব ট্রিপে যায়, রাজীব গান্ধীর সাথে তখন আলাপ করার জন্য তখন প্রিয়দার সঙ্গে অজিত পাঁজার একটা ছিল, দূরত্ব ছিল, এবং অজিত পাঁজাও মন্ত্রিসভায় আছে, প্রিয়দাও আছে। অজিত পাঁজা রেভিনিউ মিনিস্টার। অজিত পাঁজাকে ধরে রাজীব গান্ধীর ট্রিপে যাওয়ার ব্যবস্থা করেছিলাম, যে শুধু আনন্দবাজার যায়। আর অজিত পাঁজাকে সুমনদার সাথে সেই সম্পর্কটা হতে পারছে না, কেননা ওখানে প্রিয়দা আছে। তো অজিত পাঁজাকে দিয়ে রাজীব গান্ধী, তারপরে এরপরে অভিক বাবু আমাকে কিন্তু সোনিয়া গান্ধীর সঙ্গে আলাপ করিয়ে দেন, এবং উনি বলেছেন যে তুমি যখন আমাকে বাজপেয়ী আডবাণীর সঙ্গে আলাপ করিয়েছো, এবং এটা মানে এটা ভাবা যায় না, কোনো খবরের কাগজের কোনো মালিককে আমি দেখিনি এইরকমভাবে রেসিপ্রোকেট করতে। এবং সোনিয়া গান্ধী সবসময় বিভিন্ন লোকের সাথে যখন পরিচয় করানোর সময় আমার এখনো মনে পড়ে, করণ সিং এর সঙ্গে
আমি আলাপ করতে চাইছি, কিন্তু করণ সিং আমাকে চেনেন না, হরি সিং এর ছেলে, কাশ্মীরের রাজার ছেলে। সোনিয়া গান্ধী বলছেন যে জয়ন্ত a weak man in দিল্লি। তো এইভাবে একটা সুযোগ পেয়েছিলাম, কিন্তু সোনিয়া গান্ধীর প্রতি তারপরে যেতে 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 ইটালিয়ান চকলেট উনি খেতে ভালোবাসেন। যারা অনেকে রাজীবের ক্লোজ ছিল তারা কিন্তু সোনিয়ার পাসওয়ার্ড বের করতে পারেনি, তারা ওই চিচিং ফাঁকের আলু ফাঁকটাক এসব বলেছে, কিন্তু চিচিং ফাঁক বেরোয়নি। কারণ সোনিয়া গান্ধী একদম, তুমি একদম মানে আমি তো বলবো তুমি যেটা বললে না, একদম একটা বুলসাই। মানে এমনকি রাজীব গান্ধীর প্রাইভেট সেক্রেটারি ছিল ভিনসেন্ট জর্জ, সোনিয়া গান্ধীর প্রাইভেট সেক্রেটারি হলো মাধবন। ভিনসেন্ট জর্জকে কিন্তু ওটা কখনো তাড়িয়ে দেয় না, এটা অনেকটা আমি দেখেছি আম্বানিদের কর্পোরেট স্টাইলেও দেখেছি, কেউ বিতাড়িত হয় না। ক্ষমতা কমে যাওয়া বেড়ে যাওয়াটা চলে, ভিনসেন্ট জর্জও আছে ওই 10 নম্বর জনপথেই বসে আছে, তার কোনো ক্ষমতা নেই, সে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে না। আগে সে রাজীব গান্ধীর সময় তার দোর্দণ্ড প্রতাপ, কিন্তু ভিনসেন্ট জর্জের বিরুদ্ধে কিছু ফেরা ভায়োলেশন এবং ভিনসেন্ট জর্জের স্ত্রীর বিরুদ্ধে মামলা, এবং হি ওয়াজ রাজীবস ম্যান। সোনিয়া গান্ধীর কিন্তু ভিনসেন্ট জর্জের অধীনে যে ছিল মাধবন, সে হয়ে গেল PS2 সোনিয়া গান্ধী। এবং যেটা পুলক চ্যাটার্জি সোনিয়া গান্ধীর জন্য হলেন, এখনো আছেন, দিল্লিতে আছেন, এবং কেউ জানে না যে পুলক চ্যাটার্জি কোনো পদে নেই, সোনিয়া গান্ধীও কোনো ক্ষমতার এখন শীর্ষে নেই। মনমোহন সিং যখন প্রাইম মিনিস্টার ছিল তখন পুলককে প্রিন্সিপাল সেক্রেটারিও করেছিল, কিন্তু আজও কিন্তু নয়ডায় থাকেন পুলক, এবং আজও বিকেল 5টার সময় প্রত্যেক দিন সোনিয়া গান্ধীর সাথে দেখা, এবং আজও তার ফাংশনটা কি, তার ফাংশন মানে যেরকম যেরকম হয় না যে বাজপেয়ীর সাথে ব্রজেশ মিশ্র ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার থাকুক বা না থাকুক, সন্ধ্যেবেলায় বাজপেয়ীজির সঙ্গে ব্রজেশ মিশ্র বসবেনই সন্ধ্যেবেলায়, এবং একটা অ্যাট পার দেওয়া নেওয়া অফ আইডিয়াস। মানে এখানে এমন নয় যে পুলক কিন্তু বলতে পারে যে রাহুলের এটা না করাই ভালো, এই জিনিসটা সোনিয়াকে বলার মতো কজন লোক আছে যে শারদ পাওয়ারের যেটা বলছে সেটা ঠিকই বলছে, সাভারকার নিয়ে কেন রাহুল এত বিরোধিতা করছে, মারাঠি লোক, বিজেপির লাভ হয়ে যাচ্ছে, আর শারদ পাওয়ার ওটার করতে পারছে না, এটা না করাই ভালো। এই কথাটা পুলক গিয়ে সোনিয়া গান্ধীকে বলতে পারে, এবং সোনিয়া গান্ধী কিভাবে ওটা হ্যান্ডেল করেছে আমি সেটা পরে সুযোগ পেলে বলবো, কিন্তু মূল জিনিস সোনিয়া প্রায়, আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, আমাদের অনুষ্ঠানের নাম পলিটিক্সের গ্রিন রুম, গ্রিন রুমের সোনিয়া কেমন? গ্রিন রুমে অসম্ভব ভালো ব্যবহার, এটা ইউরোপিয়ান কালচার কিনা জানি না, একটা সাংঘাতিক ইউরোপিয়ান ভ্যালুস আর ভারতীয়ত্বর একটা অসাধারণ ব্লেন্ডিং। উনি যে কিভাবে ভারতীয় হয়েছেন, কিভাবে ত্যাগ করেছেন, মানে উনি তো ইন্দিরা গান্ধী যেদিন মারা যান, সোনিয়া গান্ধী সেদিন বাড়িতে ছিলেন, এবং মানে গুলির আওয়াজ হয়েছে, এবং শাশুড়ি এবং বউয়ের যে সম্পর্ক, মানেকা ঝগড়া করেছে, পাঞ্জাবি পুত্রবধূ, ভারতীয় পুত্রবধূ, তাকে বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে, এবং মানেকার মা যে মানে শাশুড়ি, তার সাথে বেশি ঝামেলা হয়েছিল ইন্দিরা গান্ধী। কিন্তু সোনিয়া কিন্তু কম কথা বলতেন, বকবক করতেন না, আজও না, মানে শি ওয়াজ নেভার এ গ্যারুলাস পারসন, এবং কম কথা বলতেন। কিন্তু ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর যে অসহায়ত্বটা, এবং যখন রাজীব মারা গেল পরপর এরকম ঘটনা, চাইনি যে রাজীব রাজনীতিতে আসুক, এবং হাউ হাউ করে কাঁদছে। পিসি আলেকজান্ডার তো লিখেই দিয়েছে, পিসি আলেকজান্ডারের লেখায় আছে যে আমি ঘরে গেলাম, কেন রাজীবকে প্রাইম মিনিস্টার হতে হবে, তা নাহলে একটা ভ্যাকিউম হয়ে যাচ্ছে সেই প্রণববাবুর সেই প্লেনের গল্প। তখন সোনিয়া গান্ধী, উনি ঢরে ঢুকে পড়েছেন, দেখছেন যে জড়িয়ে ধরে হাউ হাউ করে সোনিয়া গান্ধী কাছে যে না তুমি এই দায়িত্বটা নিও না, আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ ইন মাই লাইফ, তোমাকে ওরা মেরে দেবে। তো সোনিয়া গান্ধী কাঁদছে, এবং তারপরে অরুণ নেহেরু এবং অন্যরা যাচ্ছে গিয়ে বোঝাচ্ছে যে সোনিয়া গান্ধীকে। তখন সোনিয়া গান্ধী একটা অন্য সোনিয়া গান্ধী ছিল। সোনিয়া গান্ধী যে মানে ওখানে যে লন্ডনে যে আলাপ, মানে একসাথে ইন্ডিয়া গেটে আইসক্রিম খেতে যাওয়ার ছবি আছে, এবং মানে ইন্দিরা গান্ধী বিয়ে হয়নি, ইন্দিরা গান্ধী মস্কো গেছে, সেখানে রাজীব নিয়ে গেছে সোনিয়াকে, যে বিয়ে করার আগে ইন্দিরা গান্ধী বউকে, ভাবি বউকে ওই শাড়ি পরা শিখিয়েছে, একদম শাড়ি ধরে পরা শিখিয়েছে, এবং যত শাড়ি আছে সোনিয়া গান্ধীর কাছে সব তো শাশুড়ির শাড়ি, আর শাশুড়ির সাংঘাতিক শাড়ির প্রতি তার বিভিন্ন রাজ্যের শাড়ি, সোনিয়ার শাড়িগুলো শাড়ির টেস্ট ভালো, ভয়ঙ্কর ভালো, ভালো মানে ভালো ইজ এ মানে আন্ডারস্টেটমেন্ট,
মানে ওই রকম মানে নন লাউড। কি ধরনের শাড়ি মানে পছন্দ করেন? আমি বলছি যে শাড়ি একটা সাংঘাতিক ভালো সাবজেক্ট। মানে সোনিয়া গান্ধীর শুধু শাড়ি চর্চা, শাড়িটা নিয়ে একটা বই লেখা যায়। মানে অনেকে অনেক রকমের শাড়ি পরে তো। আমি দেখেছি সুষমা স্বরাজ ভারতীয় হিন্দু নারীর মতো শাড়ি পরতো, প্রচুর সিঁদুর মাখতো, কিন্তু অনেক লাউড ছিল কালার এগুলোর মধ্যে। মানে এক কথায় বোঝার সুবিধার জন্য বলতে পারি যে সোনিয়া গান্ধী হচ্ছে একটু ফ্যাব ইন্ডিয়া টাইপ। মানে সোনিয়া গান্ধী না একটু আন্ডারস্টেটেড, স্টিল কালার, গ্রে কালার, হালকা স্কাই ব্লু খুব পরে, হ্যাঁ, কখনো খুব লাউড একটা টিয়া পাখির রঙের একটা শাড়ি পরে চলে এলাম, ওটা স্মৃতি ইরানি করতে পারে, সোনিয়া গান্ধীকে আমি কোনোদিন দেখিনি। মানে অদ্ভুত ব্যাপার ওনার শাড়ির যে টেস্ট। এবং বাংলার শাড়ি তো ভীষণ ভালোবাসে এবং বাংলার শাড়ি পছন্দ করে, যেরকম রাহুল রসগোল্লা খেতে ভালোবাসে, ওনার আবার বাঙালি শাড়ি খেতে। জামদানি খুব খুব প্রচুর জামদানি আছে, ঢাকা থেকে জামদানি নিয়ে আসে যখন মানে সুযোগ পায়। মানে শাড়ির এবং অন্যের শাড়ি, যেটা টিপিক্যাল ভারতীয় মহিলাদের ক্ষেত্রে দেখি, উনি কিভাবে ভারতীয় হয়ে গেছেন। মানে অন্যরা কে কি, আচ্ছা উনি কিন্তু প্রচন্ড গসিপ করতে ভালোবাসেন, হ্যাঁ, এবং একদম মানে, এবং মমতার সঙ্গেও অনেক সময় মানে নিজেদের মধ্যে যখন আলোচনা হয়, মমতা বলে আমি সেগুলো বলবো না, ওগুলো মেয়েদের আলোচনা, মানে কে কি করলো, কিরকম জামা পড়েছে, ওর শাড়ি পরাটা দেখেছো লক্ষ্য করে, ভালো করে শাড়িটা পরতে পারে না, শাড়িটা প্রায় খোলা থাকে, মানে অনেকে আছে না খুব শাড়িটা টাইট করে, শাড়ি পরাটাও কিন্তু একটা সাংঘাতিক। আর সোনিয়া গান্ধীর যে শাড়ি পরা, পার্লামেন্টে আসে শাড়ির সঙ্গে জুতো পরে ওই হাঁটা, আমি কিন্তু সোনিয়া গান্ধীর মানে ভীষণভাবে ফ্যান। এবং ওনার সোনিয়া গান্ধী, রামবিলাস পাসওয়ান তখন মানে শরিক নেতা মন্ত্রী ছিল, বিরাট ঝগড়া হয়ে গেছে ইউপিএতে, তখন মনমোহন সিং প্রাইম মিনিস্টার সম্ভবত, যদি এটা বললে করি, মানে ঝামেলাটা মেটানোর জন্য রামবিলাস পাসওয়ানের সাথে একটা মিটিং হলে ভালো হয়, এটা পুলক টুলক সবাই বলেছে, যারা ওর অ্যাডভাইজার্স, অনেক অ্যাডভাইজার্স আছে, তো সোনিয়া গান্ধী কথা শোনে সকলের। তো সোনিয়া গান্ধী বললো যে আপনি রামবিলাসকে ডেকে পাঠান, মিটিয়ে নিলে আপনি মেটাতে পারেন, ইউ আর দ্য চেয়ারপারসন, মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছে, উইক হয়ে যাচ্ছে আমাদের এটা, আর বিহারে দলিত নেতা, অনেক ব্যাপার আছে। তো বললো না, ডোন্ট ওয়ারি, আই ক্যান গো টু হিজ হাউস। এবং দেখা গেল রামবিলাস যে বাড়িটাতে থাকে 10 নম্বর জনপদ থেকে না হাঁটা পথ, এবং সোনিয়া গান্ধী না হেঁটে হেঁটে গেল বিকেলবেলায়। এখন আমরা মোদির কথা বলি, সোনিয়া গান্ধী সেদিন যে হেঁটে গেল, মিডিয়াতে দিল্লিতে সেদিন রিয়াকশনটা ভাবো, সমস্ত ক্যামেরা, আমরা সোনিয়া গান্ধীর এসপিজি আছে, একটু দূর থেকে লং শট নেওয়া হচ্ছে, কিন্তু ওই যে সোনিয়া গান্ধী একা হেঁটে হেঁটে রামবিলাসের বাড়িতে গেল, কোনো অ্যারোগান্স নেই। আমি তো মমতার সঙ্গে রাহুলের যখন টেনশন হয়, আমি বলি যে মায়ের কাছ থেকে শিখলে রামবিলাস পাসওয়ানের বাড়িতে কিভাবে হেঁটে গেছিল, আর শরীরকে কি করে হ্যান্ডেল করতে হয়, এটাই তো এর থেকে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে। তোমার একটা কথা বলো, তুমি ফ্যান বয়, আমি জানি তোমার চোখ উজ্জ্বল হয়ে যাচ্ছে সোনিয়ার শাড়ি পরা বলতে গিয়ে, কিন্তু বাংলার একটা ডিগনিফাইড, বাংলার একটা অভিমান থেকে গেছে যে প্রণব মুখোপাধ্যায়কে উনি কখনো প্রাপ্য মর্যাদা দেননি, এটা কি ঠিক? ঠিক, কারণ এইটা আমাকে জয়রাম রমেশ খুব ভালো বলেছিল। জয়রাম রমেশ বলেছিল প্রণববাবু তো অর্থমন্ত্রী, বাজেট ডেফিসিট অনেক হয়ে গেছে, তো সোনিয়া গান্ধীর কি রিয়াকশন হবে এখন বাজেট ডেফিসিটে। তো আমি জয়রামকে বললাম যে এই বাজেট ডেফিসিট, সোনিয়া গান্ধী হোয়াট ইজ দ্য রিয়াকশন? বলে দেখো বাজেট ডেফিসিটটা না সোনিয়া গান্ধীর সাথে প্রণববাবুর প্রবলেম নয়, তাহলে পুরো ট্রাস্ট ডেফিসিটটা প্রবলেম। তো এই যে ট্রাস্ট ডেফিসিট, এই ট্রাস্ট ডেফিসিটের শুরুটা কিন্তু একদম শুরু থেকে, যে একটা তো হচ্ছে যে রাজীব গান্ধী যখন এলেন ক্ষমতায়, তিনিও কিন্তু ওই রাজীবকে প্রণব জি বলতে হয় এবং বরকত জি বলতে হয়, আর মণিশঙ্করকে মানি বলে ডাকা যায়, এইটাই একটা প্রথম সমস্যা। এবং প্রণববাবু কখনো ভুলতে পারেন না যে আমি আই ওয়াজ দ্য নাম্বার 2, ডেজিগনেটেড নাম্বার 2 অফ মিসেস ইন্দিরা গান্ধী। এইটা থেকে বুদ্ধিমান লোক যে কীর্ণাহার থেকে উঠে এসে এত দূর গেছেন, তিনি প্যাচ আপ করতে পারলেন না কেন? না, প্যাচ আপ করতে পারলেন না, তার একটা বড় কারণ হচ্ছে, যেটা গুরু ছবিতে কিছুটা দেখিয়েছে, একটা অদ্ভুত রং পারসেপশনই বলো যাই বলো, যে একটা রাজকোষে, যেটা কংগ্রেসের যে রাজকোষে যে রাজস্বটা যাওয়ার কথা ছিল, সেটা প্রণববাবু, সেটা অনেকে বলে, যেটা গুরু ছবিতে দেখেছি যে রিলায়েন্সের টাকা ইত্যাদি। আমি এটাতেও জানি না, আমি এটা গুজব ছাড়া তো আর কিছু নয়, কিন্তু একটা জিনিস দেখেছি যে সোনিয়া গান্ধী যেভাবে মণিশঙ্কর আইয়ার, যেভাবে চিদম্বরম,
চিদম্বরম আর প্রণববাবুর মধ্যে যখন ঝগড়া, চিদম্বরমকে কিন্তু হোম মিনিস্ট্রি দিয়েছে, এবং সেই হোম মিনিস্ট্রি প্রণববাবুর বাড়ি ঘরে নর্থ ব্লকে ওই চুইংগাম লাগিয়ে করেছে, গোয়েন্দাগিরি করেছে, যে ওটা চুইংগাম নয়, দেখা গেছে যে ওটাতে হোম মিনিস্ট্রির গোয়েন্দারা লাগিয়েছিল যাতে কি কথাবার্তা হচ্ছে প্রণববাবুর সেগুলো শোনার জন্য। তো প্রণববাবুর তো এই সমস্ত প্রচুর অভিযোগ ছিল, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে রাহুলের সঙ্গে প্রণববাবুর রাফ ওয়েদার ছিল, বরং সোনিয়া গান্ধীর সাথে অনেকটা প্রণববাবু তার বইতে কি এটা ব্যাখ্যা করেছেন? তুমি তো বইয়ের সঙ্গে অনেকটা ব্যাখ্যা করেননি, কিছু কিছু ইঙ্গিত দিয়েছেন। আর শর্মিষ্ঠা মানে প্রণববাবুর কন্যা কি তার যে বইটা লিখেছেন প্রণববাবু সম্পর্কে, সেখানে রাহুল সম্পর্কে একটা রিজার্ভেশন যে প্রণববাবুর ছিল। কিন্তু সোনিয়া গান্ধী সব থেকে যেটা বড় আমি চোখের সামনে দেখেছি, সোনিয়া গান্ধী যে ভিকটিম করেছে, যখন মনমোহন সিং প্রাইম মিনিস্টার হলো তখন উনি ভেবেছিলেন যে ওনাকে প্রাইম মিনিস্টার করা হবে, সেটা করা হয়নি। এইবারে আমার যেটা মনে হয় যে মেন কারণ সেটা হচ্ছে যে প্রণববাবুকে একটা থ্রেট পারসেপশন, অলওয়েজ একটা সেন্স অফ থ্রেট পারসেপশন, যে প্রণববাবু হয়তো দায়িত্ব নিলে মানে প্রধানমন্ত্রী চেয়ারে বসে যাবে, কথা শুনবে না, ওর কারো কথা শোনার লোক না। কিন্তু প্রণববাবু সুইস চকলেট জামদানি শাড়ি দিয়ে ম্যানেজ করতে পারলেন না। প্রণববাবু করতেন। প্রণববাবুর এটা একটা প্রবলেমও ছিল। প্রণববাবু একবার আমাকে বলেছিলেন যে আমি যেরকম দিল্লির যে সমস্ত ওয়াইন পার্টি নেটওয়ার্কিং এবং পাবলিক রিলেশন হয় সেটা জীবনে করিনি। তো সেদিক থেকে দেখতে গেলে প্রণববাবু একটা বোরিং লোক, কিন্তু দিল্লির যে ঘরানা যেভাবে, সেটাতে কিন্তু সোনিয়া গান্ধী কিন্তু একদম মানে ওটার সাথে কিন্তু অ্যাডজাস্ট করে। সোনিয়া গান্ধী একটা ইলেকশনের সময় ইন্ডিয়া টুডে তখন এডিটর প্রভু চাওলার খামার বাড়িতে গেছিল ইলেকশনের আগে, যে প্রভু চাওলা পুরোপুরি বিজেপির সাথে তার সম্পর্ক ভালো, এতৎ সত্ত্বেও সোনিয়া গান্ধী গেছিল। সুতরাং সোনিয়া গান্ধী যে ওখানকার এই খামার বাড়ির পার্টি বা এই সমস্ত যেতেন না বা যান না, কিন্তু প্রণববাবুর বাড়িতে যেরকম ভাবে ইন্দিরা গান্ধীর বাড়িতে রান্না তৈরি করে প্রণববাবুর স্ত্রী খাবার নিয়ে যেত, এবং সোনিয়া গান্ধী কিন্তু মাছ খেতে খুব ভালোবাসে। সোনিয়া গান্ধী যেভাবে মাছের কাঁটা বেছে খায় আমি নিজের চোখে দেখেছি, সেটা আমি খেতে পারবো না। প্রণববাবুর বাড়ি থেকে তেলাপিয়া মাছ এলে কিছু হতেও পারতো, কিন্তু প্রণববাবু করে না। না, প্রণববাবু তো কালচারই ইন্দিরা গান্ধীকে করেছেন। না সেই কিছু এখন হয় কি জানো, ধরো তোমার সঙ্গে আমার বন্ধুত্বটা তার একটা পূর্ব শর্ত থাকে, মানে কতগুলো জিনিস তো গায়ের জোরে করা যায় না, মানে যেখানে সেটা স্বতঃস্ফূর্তভাবে হয়ে যায়। এই যে প্রণববাবুকে গুরুত্ব না দেওয়াটা, এটা কি সোনিয়া গান্ধীর রাজনৈতিক জীবনকে ক্ষতিগ্রস্ত করেছে কোনোভাবে? আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে করেছে। মোদি যেভাবে প্রণববাবুকে ব্যবহার করেছে, তার উইজডম নিয়েছে, হ্যাঁ, সেটা কিন্তু সোনিয়া গান্ধী করেনি। সোনিয়া গান্ধীর আসলে আরেকটা অনেকগুলো ফ্যাক্টর, নরসিমহা রাও যখন প্রাইম মিনিস্টার হয়েছে তখন তো প্রণববাবু নরসিমহা রাওকে প্রাইম মিনিস্টার বানানোর পেছনে একটা বড় ভূমিকা নিয়েছিলেন, অথচ নরসিমহা রাওই প্রণববাবুকে মন্ত্রী করলো না প্রথমে, হ্যাঁ, দেখে তারপর অনেক দিন পরে প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান। সুতরাং নরসিমহা রাওর হয়তো ভিকটিম হয়েছে এবং গুরুত্ব দেয়নি। সোনিয়া গান্ধীর কাছে তার মানে আনুগত্যটা ট্যালেন্টের চেয়ে বেশি ইম্পর্টেন্ট বহু ক্ষেত্রে, কিন্তু সেটা হয়ে গেছে আনফরচুনেটলি। কেননা এটা আমি জানি না কংগ্রেস পলিটিক্সের কিনা, যেমন যখন নরসিমহা রাও সোনিয়া গান্ধীর যে ঝগড়াটা হলো এবং সোনিয়া গান্ধী চলে গেল আমেঠিতে জনসভা করতে, কিন্তু বৃষ্টি পড়ছিল, আমি ছিলাম আমেঠিতে, সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে সোনিয়া গান্ধী বলল যে আমার স্বামীর যে হত্যা রহস্যের যে ঠাক্কর কমিশন এবং সমস্ত রিপোর্ট সেগুলো প্রকাশ্যে আনা হচ্ছে না, এবং ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে যেরকম হয়েছিল রাজীব গান্ধীর ক্ষেত্রে তাই হচ্ছে, এবং রাজীব গান্ধীর হত্যাকারীদের শাস্তি দিচ্ছে না এই সরকার বলে নরসিমহা রাওকে চিহ্নিত করেছিল। সেদিন না প্রণববাবু ওয়াজ দ্য নরসিমহা রাওস ম্যান। নরসিমহা রাওকে অ্যারেস্ট করলে বেল দিতে তো প্রণববাবু রাত্রিবেলা মতিলাল নেহরুর মার্গের বাড়িতে স্ত্রীকে নিয়ে গেছিল বেল দিতে। তো সোনিয়া গান্ধী কিছুতেই ভুলতে পারে না, এবং সীতারাম কেসরির সাথেও যখন সোনিয়া গান্ধীর ঝগড়া হয়েছে, সৌমেন মিত্ররা যখন সীতারাম কেসরির দিকে, তখন তো প্রণববাবু সীতারাম কেসরির সঙ্গে। তার ফলে নরসিমহা রাও, সীতারাম কেসরি, যারা যারা অ্যান্টি সোনিয়া, প্রণববাবু তো তাদের সঙ্গে তখন খুব ঘনিষ্ঠ ছিলেন না। প্রণববাবু বলেন যে আমি অফিসিয়াল যে শিলমোহর যাকে দেওয়া হয় আমি সবসময় তার সঙ্গে থাকি। এখন সেই যুক্তিতে সোনিয়া গান্ধী চেয়েছিল ওইসব ভুলে গিয়ে তুমি আমার কাছে এসো, যেরকমভাবে অস্কার ফার্নান্ডেজ আসে, যেভাবে অন্য অনেক নেতা আসে, সেইটা ওরা করেনি, উনি করেনি। জয়রাম রমেশ করেছে, ওরা করেনি। আজকে জয়রাম রমেশ তার ডিভিডেন্ড পাচ্ছে ঘনিষ্ঠতা। আর কথা বলো যে সোনিয়া গান্ধী, তুমি যেরকম বলছিলে সোনিয়া গান্ধী
খুব উদার, বা সোনিয়া গান্ধী খুব একজন খুব কনসিস্টেন্ট একজন মহিলা, রিলায়েবল মহিলা। অমিতাভ বচ্চনদের সঙ্গে গন্ডগোলটা হলো কারণ বচ্চন গান্ধী পরিবারের সম্পর্ক তো দীর্ঘদিন ছিল। আমরা দেখেছি ইন্দিরা গান্ধী যখন শেষকৃত্য হচ্ছে, অমিতাভ বচ্চন পেছনে দাঁড়িয়ে আছেন, ওই চিতা জ্বলছে, পেছনে দাঁড়িয়ে দূরদর্শনে দেখানো হচ্ছে। যে রাহুলের রাজীব মারার পর, মারা যাওয়ার পর অমিতাভ বচ্চন বিদেশ থেকে শুটিং ক্যান্সেল করে দৌড়ে আসেন। না, আমি ভুল বলছি, অমিতাভ বচ্চন এখানে বিদেশে ছিল প্রিয়াঙ্কা, রাহুল, অমিতাভ এয়ারপোর্টে চলে যান ওদের ইয়ে করতে। সেখান থেকে সম্পর্কটা এখন কেন এত খারাপ হয়ে গেল? হ্যাঁ, কারণ অমিতাভের বাবা এবং নেহেরু আনন্দ ভবনের কাহিনী নিয়ে বেশি ইতিহাসে যাব না, সেটা আমরা সবাই জানি যে জন্মদিনের পার্টি হতো, মানে রাজীব এবং অমিতাভ, মানে ওটা একটা অদ্ভুতভাবে ওদের সম্পর্ক হয়েছিল। যদিও কিন্তু ক্লাস ডিফারেন্স ছিল দুটো ফ্যামিলির মধ্যে, মানে তেজি বচ্চনের সাথে যে সম্পর্ক, এবং তা সত্ত্বেও অমিতাভরা কিন্তু অনেকটাই ওই ক্লাসের মধ্যে মিশে যেতে পেরেছিল, সক্ষম হয়েছিল। এবং অমিতাভকে তো লোকসভাতে নিয়ে এলো রাজীব গান্ধী এবং বহুগুণাকে হারালো। সেগুলো খারাপ হওয়া শুরু হলো যখন অরুণ নেহেরু ভিপি সিং এর ঘনিষ্ঠ হলো এবং অরুণ নেহেরু রাজীব গান্ধীকে পেছন থেকে ছুরি। আমি তোমায় বলছি, আমি একটা ঘটনা শুনেছি, বোধহয় আমি সৌম্য বন্দ্যোপাধ্যায়ের বইতে পড়েছি, অমিতাভের অফিসিয়াল অটোবায়োগ্রাফিতে, অফিসিয়াল বায়োগ্রাফিতে, খুব মজার, যে অমিতাভ অফিসে ছুটির অ্যাপ্লিকেশন করেছে। বস বলছে, কলকাতার অফিসে, যেখানে কলকাতায় চাকরি করতেন, বস বলেছে যে এখন ছুটি দেওয়া যাবে না। অমিতাভ বলেছেন আমার একটা অপারেশন করানোর ছিল গল ব্লাডার, যদি ছুটি দেওয়া, বলছি এই তো সেদিন ছুটি নিলে এখন ছুটি হবে না। এর কিছুক্ষণের মধ্যে বসের কাছে একটা ফোন আসে, তখন তো মোবাইল ছিল না, একটাই ফোন সাধারণত বসের কাছে থাকতো, এলে কর্মীদের ডেকে দিত সাধারণভাবে এই ডালহাউসির অফিসে। তো সেই ফোনটা যখন আসে তখন বসকে ধরে বলেন, এই অমিত তোমায় ডাকছে, রাজভবন থেকে ফোন এসছে। তো ধরে বলেন যে হ্যাঁ আন্টি, না এখন আমার ছুটি পাওয়া মুশকিল, এখন অপারেশনটা করা যাচ্ছে না, বলে রেখে দেন। তখন বস কৌতূহলবশত জিজ্ঞেস করেন যে রাজভবন থেকে তোমায় কে ফোন করেছিল? তুমি যেমন আন্টি। জিজ্ঞেস করলেন তোমার ছুটি পাওয়া কে? তখন বলেন ইন্দিরা গান্ধী। বস বলছেন ইন্দিরা গান্ধী মানে এখন তুমি কলকাতা সফরে এসেছেন, রাজভবনে উঠেছেন, ওখান থেকে জিজ্ঞেস, বস বলছে তোমার ছুটি গ্র্যান্ডে, তুমি ছুটি নিয়ে নাও। এইরকম সম্পর্ক দুটো বাড়ির, সেখান থেকে কি করে 360 ডিগ্রি ঘুরে গেল? না, এটা অনেকটাই আনটোল্ড, সবটা তো আমিও জানি না। এবং আমি নিজের চোখে দেখেছি যখন প্রিয়াঙ্কার বিয়ে হলো, তখনও সমস্ত কিছু দাঁড়িয়ে থেকে, মানে রিসেপশন কমিটির চেয়ারম্যান যেরকম হয়, অমিতাভ বচ্চন সেই ভূমিকা পালন করছে, 10 নম্বর জনপদ। এবং সেই সন্ধ্যেবেলা আমি ভুলতে পারি না অমিতাভের ভূমিকাটা। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ, এটা কি অমর সিং এর জন্য? না, আমার যেটা মনে হয় যে মূল কারণটা বোফোর্স রিলেটেড। অজিতাভ বচ্চন বিরুদ্ধে যখন সন্দেহের তীরটা গেল, এবং এই যে কাত্রচি এক এক করে সুইস ব্যাংকের টাকার ট্রানজাকশন, এবং অজিতাভকে যখন করা হলো, রাজসাক্ষী করে দেওয়া হচ্ছে, তখন অনেক কথা ওরা বলেছিল যেগুলো কিন্তু রাজীব গান্ধীর বিরুদ্ধে অজিতাভ বচ্চনের। এবং অজিতাভ আর অমিতাভের তখন সম্পর্ক ভালো ছিল, পরে সেটাও ডিটোরেট করে। এবং সেখানে অনেকে বলে যে বোফোর্সের যে রাজীব গান্ধীর বিরুদ্ধে তীরটা আনা, এবং ভিপি সিং বিরাট ইস্যু করলো, একটা লোকসভা নির্বাচনই হলো, এবং তখন কিন্তু অমিতাভ বচ্চন রাজনীতি ছেড়ে দিয়ে বোফোর্স বিরোধী যে রাজনীতিটা, যাতে তার পরিবার জড়িয়ে না যায় এবং অজিতাভ বচ্চন যাতে অভিযুক্ত না হয়। তার কিছুদিনের মধ্যে আমরা দেখলাম দিল্লি থেকে রাজেশ খান্নাকে রাজীব নিয়ে এলেন। এবং অমিতাভ কিছু কিছু বিবৃতি পরবর্তীকালে এমন দিতে শুরু করলো, রাজা প্রজার একটা বিবৃতি দিয়েছিল খুব বিখ্যাত, যে আমি বন্ধু হতে পারি, সেটা প্রজা হতে পারি। গান্ধী পরিবার একটা কথা বলায় সেটা বলেছিল, ওরা রাজা, আমরা প্রজা। তো এই যে রাজা প্রজার সম্পর্ক হয়ে ওঠা একটা বন্ধুত্ব থেকে, সেই জিনিসটার পেছনে মূলত অর্থনৈতিক কারণটাই অনেকে বলে বড় কারণ। আর রয়েছে ইগো, অর্থাৎ যে ইগোটা পরবর্তীকালে সোনিয়া গান্ধী, এবং সোনিয়া গান্ধীর যারা ঘনিষ্ঠ ছিলেন, যেমন মাধবরাও সিন্ধিয়া বা অনেক চরিত্র, তারা আবার অমিতাভের পক্ষে ছিল না, অমিতাভের বিরুদ্ধে তারা গিয়ে কান ভানাতো। সুতরাং আমরা এটা বলি না যে প্যালেসের পলিটিক্স, গান্ধী পরিবারের কিন্তু একটা প্যালেস পলিটিক্স, প্রাসাদ রাজনীতি,
সেই প্রাসাদ রাজনীতির ভিকটিম হয়েছিল অমিতাভ বচ্চন, এবং অমর সিংও সেখানে রোল প্লে করেছিল। কারণ অমর সিং তখন অমিতাভের ক্রাইসিসে আবার ওই এবিসিএল এর যে সমস্ত টাকার, কিন্তু অমর সিংকে সোনিয়া শুনেছি একদম পছন্দ একদম, মানে ও তো সুরজিতের সাথে সোনিয়ার বাড়িতে চলে গেছিল একটা মিটিং এ, আমন্ত্রণ ছাড়াই ও সুরজিতের গাড়িতে বসে চলে গেছিল এবং গেট ক্র্যাশার হয়ে, এবং তাতে চূড়ান্ত অপমানের মুখোমুখি পড়তে হয়েছিল। কারণ অমিতাভ কিন্তু সেটা কখনো করেনি। যখন মানে সোনিয়া গান্ধী তাকে ইগনোর করছে, অমিতাভের আত্মসম্মান বোধ কিন্তু অমর সিং এর সাথে এখানে ডিফারেন্স ছিল। কেননা তখন ওই তিনটে এ বলা হতো, অমর, আকবর, অ্যান্টনি, অনিল আম্বানি, অমিতাভ আর অমর সিং। তো এই যে 3A, এই 3A এর সাথেই কিন্তু সোনিয়া গান্ধীর রিলেশনশিপটা খারাপ হয়ে যায়। কিন্তু মুকেশের সাথে হয়নি, অনিলের সাথে হয়, এবং অনিল মুলায়মের সাথে তখন মানে বেশি সম্পর্কটা ভালো। তুমি এটা বেটার বলতে মানে রাজনীতি মানে সব জড়িয়ে রয়েছে এগুলো। তুমি বেটার বলতে পারবে, রাজ্যসভায় মাঝখানে একদিন একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়, যখন নতুন রাজ্যসভা শুরু হবে তখন রাজ্যসভার সেক্রেটারিয়েট থেকে বোধহয় কে কোথায় পাশে বসবে এটা নাম দেওয়া হয়, এবং অফিসিয়ালি এখনো নেটেও রয়েছে, এটা গুজবও নয়, যে সেই সেক্রেটারিয়েট বলে পাশাপাশি বসবেন জয়া বচ্চন আর রেখা। তাতে জয়া প্রচন্ড রেগে গিয়ে উষ্মা প্রকাশ করে জয়া চিঠি দেন যে আমার সিট চেঞ্জ করতে হবে, এবং তারপরে নাকি সিট চেঞ্জ করে সমাজবাদী পার্টির একজনকে নিয়ে আসা হয়, যিনি রেখার পাশে বসার লটারির টিকিটটা পেয়ে যান, কিরণময় নন্দ। এটা সত্যি তো? হ্যাঁ, এটা সত্যি, এটা সত্যি। তার কারণ এটা কিরণময় নন্দ বলেন। আর একটা জিনিস হচ্ছে যে এই যে রেখা, কিরণময় নন্দ তো জ্যাকপট হয়ে গেল। হ্যাঁ, এবং জ্যাকপট, এবং রেখা এবং জয়ার মানে এই যে সম্পর্কের যে কটুতা, এবং সেটাকে একটু উস্কে দেওয়া বা সেটাকে নিয়ে একটুখানি রাজনীতি করা, এটা কিন্তু খুব দিল্লি, মানে টিপিক্যাল দিল্লি পলিটিক্স। দিল্লিতে এই ধরনের, তুমি যে সোনিয়ার ছবি আঁকলে তার সঙ্গে তো এটা ঠিক যায় না। না, দেখো, একটা মানুষ কিন্তু বহুমাত্রিক হয়, তার অনেক স্তর থাকে। মানে আমরা যদি তাকে একটা মানে সিঙ্গেল মানে উইন্ডো দিয়ে বা একটা ইউনিল্যাটারালি দেখি, তাহলে অনেক সময় ভুল হয়। আমি যেরকম বলছি যে সোনিয়া গান্ধী যেরকম ভারতীয় হয়ে ওঠা, ভারতীয়দের যে কিছু গসিপি স্বভাব বা ইত্যাদি, হয়তো সেগুলো ওনার আমি জানি একজন দিল্লির একটা মস্ত বড় কাগজের একজন মহিলা কর্ণধার, তার সঙ্গে খুব মধুর সম্পর্ক ছিল। এখন সেই সম্পর্কটা অতটা নেই সোনিয়া, কিন্তু দারুণ সম্পর্ক ছিল, তাকে রাজ্যসভাতেও নিয়ে এসেছিলেন তিনি। তো সেই মহিলা, তার সঙ্গেও কিন্তু আলোচনা বা গল্প পলিটিক্যাল হতো না। এইসব মানে জয়া বচ্চনের সাথে রেখার রিলেশন, তারপরে ওই ব্যাগটা মানে এটা গুচি ব্যাগটা পুরনো হয়ে গেছে, হ্যাঁ, এখন কত নতুন নতুন ব্র্যান্ড এসছে, এখনো জয়া বচ্চন কেন গুচি ব্যাগ ব্যবহার করে। তো এগুলো কিন্তু একটা মানুষের দোষ বলবো না গুণ বলবো, এগুলো এই দিকটা কিন্তু আননোন। আমিও যে সবটা জানি তা নয়, কিন্তু আমি বললাম না যে মাছ খাওয়া সোমনাথ চ্যাটার্জির বাড়িতে সোমনাথদার সাথে সোনিয়ার সম্পর্ক দারুণ ভালো ছিল, এবং সোমনাথদা তো মানে কংগ্রেসকে ফুল সাপোর্ট করে প্রকাশ করার, তো ওই জন্য রেগে গিয়ে পরমাণু চুক্তির সময় যতটা মানে কমিউনিস্ট, তার চেয়ে বেশি কংগ্রেসই হয়ে গেছিলেন। সোনিয়া গান্ধী, আমি ছিলাম সেদিন অশোকর রোডের বাড়িতে, সোমনাথদার বাড়িতে, ইলিশ মাছ আর ছোট ছোট কাঁটা। সোনিয়া গান্ধী যেভাবে ইলিশ মাছটা খেয়েছিলেন আমি কোনোদিন ভুলবো না। মাছটা পুরো আগে মুখে দিয়ে দিচ্ছেন, দিয়ে তারপরে কাঁটাগুলো মুখ থেকে বের করে একটা প্লেটে রাখছেন। আমরা তো মানে এটা সবাই পারবে না সবাই করতে, কিন্তু এখন তো অনেক বোনলেস ইলিশ, না বোনলেস দেয়নি, বোন ওটারও মজা আছে হয়তো একটা, জানি না, মানে নিশ্চয়ই সাধারণত এইসব লেভেলে যখন লাঞ্চ বা ডিনার হয়, এটা লাঞ্চ ছিল, সাধারণত এই ধরনের লাঞ্চ বা ডিনারে মানে হোস্ট সবসময় গেস্টকে মেনু বলে দেয়, ডায়েটারি রেস্ট্রিকশন জেনে নেয়, কিটা পছন্দ করবে কি অপছন্দ হবে। সেটা কিন্তু সোনিয়া গান্ধীর ক্ষেত্রে আমি দেখলাম মানে শি ওয়াজ রিয়েলি মানে এনজয় করছিল, একদম সাংঘাতিক এনজয় করছিল। ওইরকম ভাবে সোমনাথ চ্যাটার্জি ইলিশ মাছ খেতে পারবে না, যেভাবে মানে অতিথি যেভাবে খেলে, আমি আমার জীবনে ভুলতে পারবো না। একটা কথা বলো যে তুমি ভালো কথা বলো যে সোনিয়া শরদ পাওয়ার এই সম্পর্কটা কখনো ভালো হলো না কেন? এটা কারণ অনেকগুলো কারণ আছে। একটা কারণ তো বড় কারণ, সেটা আবার অর্থনৈতিক। তার কারণটা হচ্ছে যে শরদ পাওয়ার, এই যে প্রণববাবুর ক্ষেত্র যেটা ইস্যু হয়েছে, যে একটা পারসেপশন যে এরা খুব বড়, বুঝতে পেরেছি, মানে মোবিলাইজার। অবভিয়াসলি তুমি মানে এটা এখানে হয়তো অনুষ্ঠানে বলার সময় বেসিক্যালি ডেফিসিট, হ্যাঁ, মানে একটা ডেফিসিট, ওখানে একটা ডেফিসিট, কার বেশি ডেফিসিট? শরদ পাওয়ার পার্টিকে দিচ্ছে না, অথচ সেটা তার
কাছে তার থাকছে, যেটা কমলনাথেরও প্রবলেমটা হলো। ঠিক এই এক সমস্যা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়েছে, আহমেদ প্যাটেলের সঙ্গে হয়নি কিন্তু কমলনাথের সঙ্গে হয়েছে। তা এই যে জিনিসগুলো, এগুলো অনেক সূক্ষ্ম ব্যাপার, সবটা তো প্রমাণ করা যায় না, এটা একটা পারসেপশন। আচ্ছা, কোনো উঠতি সাংবাদিক যদি সোনিয়া গান্ধীর সঙ্গে অ্যাক্সেস করতে চায়, তুমি তাকে কি টিপস দেবে? তাকে এটাই প্রথম বলবো যে সোনিয়া গান্ধীর কাছে গিয়ে খুব বেশি কথা না বলে, মানে সোনিয়া গান্ধীর সাথে যদি আমি কথা বলার সুযোগ পাই, তাহলে আমি প্রথমে উনি বেশি বকবক করা পছন্দ করেন এবং খুব ম্যাটার অফ ফ্যাক্ট পারসন। এগুলো আবার খুব ইউরোপিয়ান ট্রেট আছে, মানে অল্প কথা বলা, এ করা, একটু নোক টোক কেটে যেতে হবে না সেটা নেই, পরিষ্কার না পরিচ্ছন্ন সেটা নেই। সেদিন আমি বলছি তো মিক্সচার। দাড়ি প্রেফার্ড না প্রেফার্ড নয়? ছেলে তো দাড়ি রাখে, ছেলে দাড়ি রাখে, দাড়িটা ঠিক মতো করে মানে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মানে ওটা দেখলে যেন নোংরা ফাটা জিন্স চলবে না। বলে যে নকশাল হতে গেলে দাড়ি রাখতে হয়, বা ঋত্বিক ঘটকের মতো না, নোংরা ফাটা জিন্স চলবে মানে দেখো অমর্ত্য সেনের সঙ্গে যে জাঁদরা থাকেন, তিনি তো অনেক সময় একটু নোংরা পায়জামা পাঞ্জাবি পরেন, কিন্তু ভীষণ ভাবে সোনিয়া গান্ধী পছন্দ করেন। কারণ সোনিয়া গান্ধীর মধ্যে আমরা একটা ঝোলাওয়ালা সোনিয়া গান্ধী আছে, খুব মানে, কিন্তু খুব ইন্টেলেকচুয়াল হতে হবে। সোনিয়া গান্ধী কিন্তু মানে একটু শুধু চটকে হবে না, শুধু চটকে হবে না। আর ওই সব থেকে যেটা পরিধান করতে হবে, যে একটা প্রচন্ড লাউড জামা কাপড় পরে গেলে মুশকিল, মানে একটু নোংরা পড়লে তবু ঠিক আছে, কিন্তু একটা ভয়ঙ্কর একটা মানে ও তো আর জীবনে বোধহয় আর কখনো দেখা করবে না, মানে ভয়ঙ্কর লাউড জিনিস পছন্দ করে না। তো তার সঙ্গে যেসব কংগ্রেসীরা দেখা করতে যায়, এই সব পছন্দ অপছন্দ মানুষ বলেই মনে করে না, এটা তো বলা উচিত নয় টিভিতে। মানে যারা যায় ওখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে এবং চামচাবৃত্তি করে, জন্মদিন হলে জন্মদিনটাই তুলে দিল সোনিয়া গান্ধী, জন্মদিনে সেলিব্রেশন করবো না, কেন ওই যে লাইন দিয়ে গিয়ে বৃদ্ধ লোকেরা, মানে মতিলাল ভোরা, এখন যারা বেঁচে আছেন যারা নেই সবাইকেই বলছি, প্রণববাবু কিন্তু সেটা করতো না। সেই জন্য প্রণববাবুকে যেরকম ট্রাস্ট ডেফিসিট ছিল, প্রণববাবুর ইউটিলিটি চামচা হিসেবে ছিল না, কিন্তু প্রণববাবুর প্রতি একটা রেসপেক্ট। সোনিয়ার মমতা সম্পর্কের সেতুটা কি? না, ব্যক্তিগত সম্পর্ক। রাজীব গান্ধী হচ্ছে মেন সেতু, মানে ছিলেন, যে রাজীব গান্ধী প্রয়াত হবার পরও তুমি জানো মমতাকে দল থেকে যাতে বেরিয়ে না যায় তার জন্য সোনিয়া গান্ধী কি করেছিলেন, মমতা কি করে ভুলবে সেটা? সীতারাম কেশরী তাড়িয়ে দিচ্ছে, সোনিয়া গান্ধী বাড়িতে ডেকে পাঠায়, কিন্তু মমতা বনাম সোমেন সেই সময় তো ফুল সাপোর্ট, সোমেনকেও তো সাপোর্ট করে গেছে। না, সোমেনকে সাপোর্ট বেশি করেছে সীতারাম কেশরী। এবং সেদিন রাত্রিবেলাটা আমার মনে পড়ে, অজিত মাজাও ছিল মমতার সঙ্গে, রাত্রির হয়ে গেছে, ও মানে ছেড়ে দেবে, পার্টি ছেড়ে চলে যাবে। অস্কার ফার্নান্ডেজ ছিল জেনারেল সেক্রেটারি ইনচার্জ অফ ওয়েস্ট বেঙ্গল। অস্কার অজিত মাজার সম্পর্কও ভালো ছিল। অস্কার গিয়ে বলল সোনিয়া গান্ধীকে যে আপনি অন্তত একবার দেখা করুন, আমরা চাই যে পার্টিটা চলে গেলে এটা প্রণববাবু বুঝতে পারছে না, সোমেনও গায়ের জোরে করছে, পার্টিটা কংগ্রেস শেষ হয়ে যাবে পশ্চিমবঙ্গে, এটাই আসল কংগ্রেস হয়ে যাবে। ওরা কিন্তু সোনিয়া গান্ধী বুঝতে পেরেছিল, এবং সোনিয়া গান্ধী তখন শুতে যাচ্ছে, তার ফলে সোনিয়া গান্ধী নাইট ড্রেস যেটা আর কি ওনার, সেটা পরে ফেলেছেন। তো বললেন যে ঠিক আছে তাহলে শুধু মমতাকে আসতে হবে, মানে উনি আর ড্রেস চেঞ্জ করলেন না, এবং মমতার সঙ্গে ওই শুতে যাওয়ার আগে একটা 1 ঘন্টার বৈঠক করেছিলেন। অজিত পাজা বাইরে বসেছিল অস্কারের সঙ্গে, তো মমতা কেঁদে ফেলেছিল, এবং মমতা বলেছিল আমি দেখছি, কিন্তু আমার সঙ্গে যদি ওরা ঠিক মতো ব্যবহার না করে আপনি বলুন, দেখুন। কিন্তু সোনিয়া গান্ধীর কথা শুনলো না তখন, সীতারাম কেশরীকে তাড়িয়ে দিল সোনিয়া গান্ধী পরে সেই জন্য, এবং সেই তাড়ানোর কাজটার মেন বুদ্ধিটা প্রণববাবু দিল, এবং সেই জায়গাটা থেকে প্রণববাবুর সাথে সোনিয়া গান্ধী সম্পর্কে পুনরুদ্ধার হলো। এবং প্রণববাবু বুদ্ধি দিল কি করে কংগ্রেস প্রেসিডেন্টকে তাড়ানো যায়, কারণ কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে কংগ্রেস প্রেসিডেন্টের সাথে চূড়ান্ত ক্ষমতা, তাকে কি করে তুলনা করা যায়। তখন উনি কনস্টিটিউশন থেকে বার করলেন যে কংগ্রেস ওয়ার্কিং কমিটি নাকি কংগ্রেস প্রেসিডেন্টের থেকেও বেশি ক্ষমতাশালী, সুতরাং কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে যদি সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে আমরা কংগ্রেস প্রেসিডেন্টকে তাড়িয়ে দিচ্ছি রিজাইন করাতে, তাহলে নাকি সেটা কংগ্রেস ওয়ার্কিং কমিটি করতে পারে। উনি কি এক হিসেবে কন্ট্রোল ফ্রিক, যেভাবে মনমোহন সিংকে উনি কন্ট্রোল করার চেষ্টা করতেন, এক হিসেবে নিজে প্রধানমন্ত্রী না হয়ে সব সুযোগ থেকেও? হ্যাঁ, মানে প্রধানমন্ত্রী হওয়ার তো ইচ্ছা ছিল, কিন্তু ফরেনার ইস্যুটা যখন এলো এবং সেটা উনি বুঝতে পারলেন যে এটা সিরিয়াস ইস্যু, তার কারণ আডবাণী তখন ছিলেন, মস্ত বড় ইস্যু করলেন, এবং আডবাণী যেটা বলেছিলেন যে আমরা কিন্তু সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ইস্যু করছি না,
আমরা বলছি যে বিদেশিনী জন্মসূত্রে কোনো বিদেশিকে আমাদের ভারতে হওয়া যাবে না। আমেরিকাতে তো কনস্টিটিউশনেই লেখা আছে, যে কারণে যারা হয়তো জার্মানি জন্ম, সে আমেরিকা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি, এরকম দৃষ্টান্ত আছে বিখ্যাত বিখ্যাত। সেই জন্য উনি ছেড়ে দিলেন। সেই জন্য তখন দেখলো যে না, এটা তো ছেড়ে দেওয়া যাবে। কিন্তু ছেড়ে দেওয়াতে কিন্তু বিজেপির প্রবলেম হয়েছিল। সুষমা স্বরাজ বলেছিল আমি ন্যাড়া হয়ে যাব। তো তখন কিন্তু সোনিয়া গান্ধী এই যে ছেড়ে দিল বিবেকের ডাকটা, দারুণ ভাবে ত্যাগটা, সেই সোনিয়াই দেখে গেলেন যে তার ক্যাপ্টেন্সিতে কংগ্রেস কি অবস্থায় চলে গেল। এটার জন্য কি তুমি সোনিয়ার কূটনীতির অভাব দেখো? কি না, সোনিয়া গান্ধী তুমি যেটা বললে না, আমি তোমার সঙ্গে একমত যে একটা জায়গায় যেরকম ছেড়ে দিল, আর একটা জায়গায় কিন্তু কন্ট্রোল ফ্রিক ব্যাপারটা থেকে গেল। কারণ ছেলেকে তো বসাতে হবে। এই পুত্র স্নেহ কি হলো, মনমোহন সিং কোনোদিনই সোনিয়া গান্ধী বিরোধিতা করেনি, কিন্তু মনমোহন সিং কে উনি করলেন যে একটা একটা হেড ক্লার্ক। প্রণববাবুকে করলেন না, কারণ প্রণববাবু সেটা হতে পারবে না। কিন্তু মজার ব্যাপার, পুলককে উনি প্রিন্সিপাল সেক্রেটারি করলেন, এবং লোকে বলে যে রোজ বিকেলবেলা, আজও যেরকম পুলক যায় সেদিনও যেত, এবং সরকারে কি হচ্ছে না হচ্ছে সেতুর থেকে বেশি হচ্ছে, অনেকে তো বলতো যে রিপোর্টের কপি পর্যন্ত সোনিয়া গান্ধীর কাছে দিয়ে আসা হতো, সেন্সিটিভ কপি। এটা তো সোনিয়া গান্ধী চালিয়েছে। প্রণববাবু চাননি যে বোফোর্সের তদন্তকে সম্পূর্ণ অ্যাবলিশ করে দিতে। কোথাও কি মনে হয় যে সোনিয়া গান্ধী খেলছিলেন সেই সাবেকি টেস্ট ক্রিকেট, বিজেপি ওয়ানডে টি20 খেলে এগিয়ে গেল? একেবারে বিজেপি যেটা করলো সেটা হচ্ছে যে বিজেপি সোনিয়া গান্ধীর ফরেনার ইস্যুটাতে বুঝতে পারলো যে ওটাতে সোনিয়া গান্ধী ছেড়ে দেওয়াতে মুশকিল হলো, এবং মনমোহন সিং 10 বছর রাজত্ব করলো। কিন্তু সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী না হওয়ায় দুটো প্যারালাল পাওয়ার সেন্টার তৈরি হয়ে যায়, তার সুযোগও বিজেপি পেয়ে গেল। আর রাহুল গান্ধীকে মনমোহন সিং বলেছিল যে তুমি দায়িত্ব নাও, অন্তত একটা ক্যাবিনেট মিনিস্টার হও। রাহুল গান্ধী এলো না, এবং রাহুল গান্ধী আজও আছে এবং নেই। বিজেপি এই সুযোগগুলো পূর্ণ লাস্ট প্রশ্ন, আমরা এখন অনুষ্ঠানের শেষে চলে এসেছি এপিসোডের। ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস সোনিয়া গান্ধীকে কিভাবে মনে রাখবে, কত নম্বর দেবে? সোনিয়া গান্ধীকে সব মনে রাখবে তার ডিগনিফাইড রোলটা, ক্রাইসিসের মধ্যে ডিগনিটি। কখনো কোনোদিন সোনিয়া গান্ধীকে দেখা যায়নি যে কারো সম্পর্কে একটা খুব অ্যাবিউসিভ কথা বলছেন। এবং এখনো ক্যান্সারের চিকিৎসা চলছে, আমেরিকায় যান, কেউ জানতে পারে না। আজ পর্যন্ত রাহুল গান্ধীর কত বিবৃতি নিয়ে কত বিতর্ক হয়, সোনিয়া গান্ধীর কোনো বিবৃতি নিয়ে আজ পর্যন্ত কোনো বিতর্ক হয়নি। খুব কম্পোজড একটা মহিলা। এবং আরো মজার ব্যাপার হচ্ছে উনি ব্যক্তিগত সম্পর্কগুলোকে রাজনীতিতে কোথায় কিভাবে ব্যবহার করা যাবে সেই সব বুদ্ধি, সবাইকে সোজা কথায় সবাইকে নিয়ে চলার একটা মানসিকতা, যে কারণে আজও কিন্তু বিরোধীদের ঐক্য খুব ইজি হয়ে যেত যদি সোনিয়া গান্ধী আজকে থাকতেন ফুল পাওয়ার। চমৎকার জয়ন্ত, শুনতে শুনতে মনে হচ্ছিল যে আজকে পুরো দুপুরটা জুড়ে তোমার সঙ্গে সোনিয়াকে নিয়ে গল্প করি, কিন্তু যেহেতু আমাদের একটা সময়সীমার একটা বাধ্যবাধকতা রয়েছে, তাই আজকে আমরা এখানেই এলাম, পলিটিক্সের গ্রিন রুম। আবার আমরা পরের এপিসোড নিয়ে আসব। আজকে কিন্তু সত্যি একজন ইটালিয়ান মহিলা, যিনি এসে বিয়ে করে, ভারতীয়কে বিয়ে করে এদেশে এসে একের পর এক রাজনৈতিক ঢেউ সামলে ওইরকম একটা জায়গায় গিয়েছিলেন, তাকে কিন্তু সত্যি তার কাহিনী, তার অন্তরালের কাহিনী এবং সামনের কাহিনী, ইংলিশে একটা কথা আছে ব্যাক অ্যান্ড ফোর্থ, এই দুটোই জয়ন্ত এত সুন্দর শোনালো। অনেক ধন্যবাদ।